আর আমার বাচ্চা হয়েছিল আমি একবার বিছানার মধ্যে 3 দিন আমি উঠি নাই, ওইটাই মাথায় রাখি। মানে আমি যেমন মা হয়েছি আমার কত কষ্ট লাগছে, আর ও তো মা হয়েছে ওরও তো ওইরকম কষ্ট। বিয়ে হয়েছে 8 বছর 13 বছর বয়সে। তারপরে হলো আমার হাজব্যান্ড মারা গেছে 18 বছর বয়সে। সারসালবেলা আমেরিকান কলেজ হসপিটালে ছিলেন। মানে তারপরে শেষে আমি ওখানে বেড়াইতে আসছি, দেখছি সকালবেলা মেয়েরা সুন্দর ইউনিফর্ম পরে হাসপাতালে যায়। আমি জানালা দিয়ে দেখছি, তার মনে হয় এর ভিতরে কোনো মানে দোষ কোনো কোনো কিছু নাই। ওরা খুব সুন্দর, এরকম আমার মনে হয়েছে। ওরা পরীর মতো। ডেঞ্জার সাইন হলো বেশি জ্বর থাকবে, তারপরে বাচ্চার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাইরে আসতে পারে, খিঁচুনি হতে পারে, চোখে ঝাপসা দেখে খিঁচুনি হয়, এই সমস্তগুলো। তারপরে বেশি প্রলং অবস্থা একটু লেবার হতে পারে। আগে যদি আমি ভালো মতো কাউন্সিলিং করতে পারি তাহলে মার আরও সোজা করবে বেশি। মানে মনে ওনার সব কিছু চেঞ্জ হয়ে যায়, মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। মনে হয় বাঁচবো কি বাঁচবো না। আবার যখন হাসপাতাল আসে তখন হয়তো স্বামীর কাছে থেকে বিদায় নিয়ে আসে, মানে তুমি আর হয়তো দেখা নাও হতে পারে, এমন একটা বিপদের সম্মুখীন হতে যাইতেছি, এরকম করে বলে আর কি। তারপরে শেষে আবার যখন ডেলিভারিটা হয়ে যায় ভালো মতো হয়ে যায়, হাসতে হাসতে যায়, হয়তো হাজব্যান্ডও আছে, হাসতে হাসতে বাচ্চাটা কুলে নিয়ে যায়, তখন খুব ভালো লাগে। আরে ওরা কত বিপদ মুহূর্তে আসছে আর এখন কত ভালো হইয়া বাচ্চাটা নিয়ে হাসতে হাসতে যায়। আমারও তখন আমার খুব খুব গর্ব ফিল করি আমি। এই জায়গাটার নাম ভাঙ্গাবাড়ি। ওই জায়গা আগে বাড়ি ছিল, ওই বাড়ি ভেঙে ফেলছে, তাই জন্য ওই জায়গায় একটি মাঠ হয়ে গেছে, অনেক ক্রিকেট ফুটবল এগুলা খেলে। সবচেয়ে আব্বুর লাগে কথা বেশি, যেরকম বিক্রি কেমন হয়েছে, তারপর আপনার কিছু খাইছো। বেশিরভাগই খেয়ে যাই, কিন্তু 2-3 দিন ধরে খেয়ে যাই না। বিস্কুটটা পেয়েই ওরা মানে খাওয়া খাওয়া শুরু করে, তখন আর ক্লাস করে না ওরা। মানে মিশে বোঝা যায় আর কি যে ওরা না খেয়ে আসে। জিজ্ঞেস করি যে তোমরা বড় হয়ে কি হবা, তখন ওরা বলে যে আমরা বড় হয়ে, কেউ বলে ডাক্তার, কেউ বলে পুলিশ হব। মানে ওরা তো আসলে ওই অবস্থাটা, ওদের বাবা মার অবস্থায় ওরা যাইতে চায় না। তাদের আশা আমরা করি না যে তোমরা হতে পারবা না, এগুলো বলি না, কিন্তু আমরা বলি যে চেষ্টা করবা, চেষ্টা করলে মানুষ সবই করতে পারে। আমিও চাই ডাক্তার হতে, আমি চাই আমার আব্বুও চায়, কারণ আমি অনেক ভালো লেখাপড়া করি। যদি আরেকটু ভালো করে পড়া করি তাহলে আমি অবশ্যই ডাক্তার হতে পারবো। ছোটবেলা যখন টেলিভিশনে নাচ গান এগুলো হইতো, তখন আমি কি করতাম, টেলিভিশন থেকে নাচ করতাম, মানে নাটকে একটু ভঙ্গি একটু করতাম। তো আমার আব্বু বলছে যে তোর যখন এতই শখ, তো থিয়েটার আছে, তোর আমি ভর্তি করে দিই। পর থেকেই থিয়েটার শুরু দিলাম। দুইটা ছেলে সবসময় আমাদের পিছে পিছে যাইতো, বাসা পর্যন্ত যাইতো, পিছে পিছে আসতো। তারপর আজে কথা বলতো, বলতো যে একটু দাঁড়াও, হ্যাঁ একটু কথা বলা যাও, ফোন করবো রাত্রে, ফোন ধরো না কেন, হ্যান ত্যান, মানে কি এইসব কথা বলতো। মনে হয় যে ওর এখন বিয়েটা করা ঠিক ছিল না, ওর এখন লেখাপড়া দরকার। তার ফ্যামিলি তাকে লেখাপড়া করতে দিত না, তো সে তাকে বলছে যে তোমাকে বিয়ে দিয়ে দিব, তোমার আর লেখাপড়া করার দরকার নেই। তো মা বাবা বিয়ে দিছে, উনিও মেনে নিছে। রাজনীতি আমরা খেলি যেন অন্যের প্রতি আমাদের বিশ্বাস আসে মনের মধ্যে, যে আচ্ছা ওকে আমাকে এটা সত্যি, এটা কি ও আমাকে সাপোর্ট করবে, বা এটা যে আমার বিশ্বাস থাকবে, না ও তো করবে এটা।
একটু খামের মধ্যে একটু আলসা মনে করেন কাম করতে গেলে মানে একটা আছে না মিন্নত করে কাজ করব এইটুকু পারে মিন্নত করতে পারে না আর নাইলে এমনি মনে করেন কোনো দিক দিয়ে খারাপ না আমার বিয়ে মনে করেন এবেলা 14 বছর বা 15 বছরে পৌঁছে তারপরে আমরা আব্বা আম্মা বিয়ে দিয়েছি এই সময় ছোট থাকতে আসলাম গার্মেন্টসে মানে যখন 300 টাকা বেতন আছি প্রথম অনেক কিছু করেন যেত আর এখন এই 10,000 টাকা বেতন পাইয়া কিছু করেন যান কিছু করেন যান নাকি জিনিসপত্র দর সব কিছু দর এই জন্য কিছু করেন ঘর ভাড়া জায়গা 4,000 না না ঢাকায় অনেক কষ্ট করছে আগে প্রথম যখন আসছি যখন কেউ চিনছি না অনেক কষ্ট হয়েছে মানে মানুষে শুনছি যে হিন্দা এই করে সেই করে মানুষে মানে ছেলের ডিস্টার্ব দেয় আমারে তার ক্ষতি করতেছে না বা আমারে কিছু বলতেছে না যারে কইছে হ্যারে করুক এটা আমার দেখার দরকার নেই আমি এনে ডাকি আনি আমি বিপদে পড়ব কেন লাগি আমি এই বিপদে আমি চাই না বসতে কাজ করতে পারলে কঠিন না আর না পারলে অনেক কঠিন বুঝছেন গার্মেন্টস ছাড়া তো চলন জানা না আমরা তো মহিলা গার্মেন্টস জন্যই আমরা বাঁচে আছি গার্মেন্টস ছাড়া কি কাজ করবো যে কোনো একটা কাজ করতে গেলে 20 টাকা লিয়ে লামতেও টাকা লিয়ে লামলে উন্নতি হইব নাহলে তো উন্নতি হইব না একটা ব্যবসা করলে টাকা লাগবে টাকা ছাড়া উন্নতি করবে কি দেওয়া করবো আমার তো টাকা পয়সা নাই যে আমি স্কুলের ড্রেস বানিয়ে দিলাম টাকা পয়সা আছে তাও নাই অনেক কষ্টতে আমি বাইরে যাইতে ব্যবস্থা করতেছি কিভাবে কি করে কিভাবে এটার কি সিস্টেমটা কিভাবে করে কিভাবে চাবি কোনটা দিলে অন হয় কোনটা দিলে অফ হয় বা এরকম একটা চিন্তা ভাবনা আমার আসছিল যে কিভাবে কি করব আমরা হয়তো পারবোই না এরকম একটা চিন্তা ভাবনা ছিল এখানে আমি আসছি বাইরে যাবো বলেই আসছি ট্রেনিং দিতে আসছি তো এখন মনে করেন যে কিছুদিন থেকে আমি এই যে ক্লাস করতেছি ক্লাস করতে করতে মনে করেন এই সম্পর্কে আমাদের মানে আমার আইডিয়া হয়ে গেছে যে আরবি শেখাচ্ছে আমাদের ম্যাডাম ভালো লেগেছে যেমন মনে করেন যে জুলিয়া কার্পেটটা মনে করেন জুলিয়া ভালো লাগে যেমন আনারস এবং আনানাস মানে মানে মনে হয় যে বাচ্চাদের একটা কথা আনানাস কষ্ট হয় আমি আরো অনেক কিছু শুনেছি দুর্ব্যবহার করে তারা কিন্তু আমার একটাই লক্ষ্য সেটা হলো যে আমার আর্থিক অবস্থা আমার এটা তৈরি করতে হবে আমার টার্গেট থাকবে যে আমি টাকা নিতে আসছি টাকা ইনকাম করতে আসছি আমি টাকাটা নেই আমি দেশে ফিরবো তবে এখন হয়তো আমার খারাপ লাগতেছে বা বাইরে গেলেও খারাপ লাগবে কিন্তু খারাপ লাগার ভিতরেও শান্তি একটা আসবে সেটা হচ্ছে যে আমার বাচ্চারা ভালো থাকবে আমি ভবিষ্যৎ করতেছি এই দিক দিয়ে আমি ভালো থাকবো মানুষের ঋণ দিয়ে যান আমি বর্তমানে আমার বড় মেয়েটা বিয়ে দেওয়ার পর আমি প্রায় 1.5 লাখ টাকার মতন ঋণ হয়েছিলাম এই ঋণটা না দিতেই আবার ছোট মায়ের সম্বন্ধটা আইলো নাতিটা হয়েছে আজকে 1 সপ্তাহ 8 দিন না 9 দিন জানি এই সিজার আমি 30,000 টাকার মতন তাতে 1,20,000 টাকার মতন আমি এখন বর্তমানে ঋণ আছি আমি আচার ব্যবসাটা পছন্দ করি আমার ছেলেও আমার বাবা যদি আচার ব্যবসা আমার কাছে লজ্জা লাগে স্কুলে তাকে বলে তোর আব্বা আচার ব্যবসা স্কুলে আচার আল্লাহ তখন আমার মন চায় যে আমি আর আচার বেচবো না চাকরি করি আমি পড়ালেখা করি না কিছু জানি না লেখাপড়া করি না কিছু বুঝি না বা লোকজন নাই সেরকম আমি কেনাকাটা করতে যাই 3টা 3:30টার সময় রাত্র 3টা 3:30টার সময় কিনতে যাই আমি 7 সাড়ে 6টার মধ্যে আমার বাসায় থাকতে হয় মাঝে মাঝে দেখা যায়
কাজে থেকে আইসা মনে হয় আচার বানান লাগবে, মন চা আচার বানাম না, আসলে কুলায় না, কতক্ষণ সহ্য কুলায়। এই দাঁড়াই দাঁড়াই আচার বেচা পোলা বানালে চিল্লা বিলা বানাই, ওই দেখা যায় কোনো মতে একটু শুই, আবার দেখা যায় 3টা 3:30 এলাম দিয়ে তুই করি, আবার কারণ বাজার যাইতে হয়। কোনোদিন 200 টাকা হয়, কোনদিন 600 টাকা হয়, মানে বুঝ যায় এটা পোলার পড়ার খরচা দিতে পারি না। ওই যে 2-3 মাসের ইট বাজ্যা গেছে, কোচিনের টাকা বাজ্যা আছে, দিতে পারি নেই। আমি আশা করি আমি খুব সুন্দর আচার বানাই। আমার আচার ওই স্কুলের নাম করা এলাকায় যে খায় সে আবার আইসে ইনশাল্লাহ আমার আচার নেয়। আমার জন্ম 1943 অক্টোবর। এখন আমি রিটায়ারমেন্ট হয়েছে প্রায় 15 বছর হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যালি আমরা দেখতাম যে রিটায়ারমেন্টের পর লোক বাঁচে না। যেমন আমার আব্বা মারা গেছে রিটায়ারমেন্টের পর 3-4 বছর বেঁচে ছিলেন, অরণ্য দেখেছি। আমার ভাইকেও দেখলো রিটায়ারমেন্টের পর 8-10 বছরের মধ্যেই মারা গেছেন। বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডে ডেপুটি ডাইরেক্টর হিসেবে জয়েন করি। পল্লী উন্নয়ন বলতে এখন আমরা যা দেখছি এইসব সব বিষয়েই বাংলাদেশ রুরাল একটা বিশেষ অবদান রয়েছে। লোকজনের অবস্থা অবশ্যই খারাপ ছিল। কৃষি ডেভেলপমেন্ট কিছু না, ইরিগেশন আমরা জানতাম না, ফার্টিলাইজার সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান ছিল না, হাই ইল্ডিং ভ্যারাইটিস সিডস সম্বন্ধে জ্ঞান ছিল, আমাদের জমি কম, উৎপাদন কম, এইগুলো জনপ্রিয়তা এই রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমেই হয়। বাংলাদেশ আজকে কৃষিতে সেলফ সাফিসিয়েন্ট, তফাৎ অনেক। লোকজন এখন দক্ষ হয়ে উঠছে, গ্রামে গ্রামে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, দেখা যাচ্ছে লোকের আয়ু বেড়ে গেছে, রিটায়ারমেন্টের লোক বেশি বাঁচে অনেক দিন, অনেক উন্নতি হয়েছে। আমরা যখন ক্লাস 3 পড়তাম তখন আমরা শুনতাম যে বাংলাদেশের মানুষের গড় আয়ু 30 বছর, এখন মানুষের গড় আয়ু 70 বছর। এটা তো একটা সাংঘাতিক। আমাদের যে গড় আয়ু 30 থেকে 70, এটা আমি আমার বয়সেই দেখলাম।